আমি সাদিয়া খালেদ রীতি, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র সমালোচক। আজকে এসেছি ক্যান চলচ্চিত্র উৎসব নিয়ে কথা বলতে। আপু, কান চলচ্চিত্র উৎসবকে বলা হয়ে থাকে যে পৃথিবীর যত বড় আসলে তারকারা আছে, তারকাদের মেলা, অনেক বড় একটা উৎসব। সেরকম একটা উৎসবে বাংলাদেশ থেকে আসলে বিচারক হয়ে যাওয়াটা খুব বড় একটা বিষয়। আপনি এর আগেও আসলে আরো অনেক জায়গায় বিচারক হিসেবে গিয়েছেন। এই অনুভূতিটা তো অবশ্যই সুন্দর, কিন্তু এই জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি যখন জানতে পেরেছেন আপনার কেমন মনে হয়েছে? তো খুবই ভালো লেগেছে, কারণ আমি এর আগে একবার গিয়েছিলাম 2019-এ, এই ফিল্মফেয়ার জুরি হিসেবেই গিয়েছিলাম। তো তখন অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল এবং আবার এরকম একটা অভিজ্ঞতা যাচ্ছে এবং একটা ডিফারেন্ট সেকশনে। সো সেটা নিয়েও আমি খুবই আনন্দিত। ওদের তো 3টা সেকশন থাকে, মেইন কম্পিটিশন, আনসার্টেন রিগার্ড, আর হচ্ছে আপনার প্যারালাল সেকশন। তো এবার আমি আনসার্টেন রিগার্ডেই যাচ্ছি, যেখানে হচ্ছে আপনার আগে আমাদের রেহানা মরিয়ম গিয়েছিল। ওই বছর থাকতে পারলে আসলে আরো ভালো লাগতো যে বাংলাদেশে একটা ছবি আছে। হ্যাঁ আপু, যারা আসলে জানে না যে কান চলচ্চিত্র উৎসবটা আসলে কি, তাদেরকে যদি আপনি একটু বুঝিয়ে বলেন। আচ্ছা, কান চলচ্চিত্র উৎসব এবার হতে যাচ্ছে ৭৭তম আসর। এটা বিশ্বের সবচেয়ে বড়, মানে স্কেলের দিক থেকে সবচেয়ে বড় এবং প্রেস্টিজের দিক থেকেও সবচেয়ে বড় ধরা হয়। এবং আপনি যেটা বললেন যে অনেক স্টার্স যায়, সেটা তো আছেই, এবং বিশ্বের সবচেয়ে বড় বড় যে মেকাররা আছে তাদের ছবিগুলো ওখানে দেখা যায়। আর আপনার ছবির মানে নাম্বারস, তারপরে আপনার স্ক্রিনিং এর নাম্বারস, আপনার সবকিছু মিলে পরিসরটা অনেক বেশি বড়, অনেক বেশি বড়। মানে আপনার এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে হেঁটে যেতে হয়তো আপনার ঘন্টাখানেক লেগে যাবে। মানে এরকম একটা পুরাটা জায়গা ধরেই আপনার উৎসবটা হচ্ছে এবং প্রতিটা হলে আপনার স্ক্রিনিং হচ্ছে একটার পর একটা। আপনি একটা দেখলে একটা মিস করছেন বা এত বড় লাইন হয়ে যাচ্ছে। আসলে ক্যানে তো এই সময়টাতে একটু ঠান্ডা থাকে এবং বৃষ্টিও পড়ে, তার মধ্যেও দেখা যায় লম্বা লাইন হয়ে গেছে থিয়েটারের সামনে। আপনি অবাক হয়ে যাবেন দেখলে যে মানুষ বৃষ্টিতে ভিজে ভিজে লাইন ধরে দাঁড়িয়ে আছে, বৃষ্টি এবং রোদ, যেটা আমরা বলি খ্যাকশিয়ালের বিয়ে, সেই রকম একটা ওয়েদারের ভিতরে হচ্ছে সবাই রাস্তায় ঘন্টার পর ঘন্টা লিটারালি দাঁড়িয়ে থাকে একটা স্ক্রিনিং এ ঢোকার জন্য। তো সিনেমার প্রতি এতটা প্রেম, এবং এটা কিন্তু বাণিজ্যিক ঘরানার সিনেমা যে অনেক আছে তাও বলবো না, এটা কিন্তু আর্ট হাউস ফিল্মগুলোই বেশি যায় এসব ক্ষেত্রে, ইন্ডিপেন্ডেন্ট সিনেমাগুলো বেশি যায়। তো সেই সিনেমাগুলো দেখার জন্য আমরা তো চিন্তা করি যেগুলো আসলে প্রেক্ষাগৃহে মানুষ মানে দর্শক পায় না, এরকম আমরা চিন্তা করে থাকি। কিন্তু সেই সিনেমা দেখার জন্য যে এত মানুষ গিয়ে ভিড় করে, এবং একটা শহর শুধুমাত্র এই ফেস্টিভ্যালটা, এটা কিন্তু ওদের সবচেয়ে বড় বাণিজ্য, ওই শহরটা কিন্তু চলছে কিন্তু এই ফেস্টিভ্যাল দিয়ে। সো এটা আপনি চিন্তা করেন যে কি পরিমাণ ইম্প্যাক্ট আছে একটা ফেস্টিভ্যালের। আপনি আসলে নিজেই বলেছেন আপনি একজন নাট্যকার, এবং আমি যতটুকু আপনার নিজের কেস স্টাডি করেছি সেখানে আমি দেখেছি আপনি খুব প্রেস্টিজিয়াস কিছু ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছেন। আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু জানি। আমি ফিল্ম অ্যান্ড টেলিভিশন আগে বাংলাদেশেও পড়েছিলাম, তারপরে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে যাই, এবং ইউনিভার্সিটিটাকে স্পেশালি আমার সাবজেক্ট যেটা স্ক্রিন রাইটিং, সেই সাবজেক্টটা বলা হয় আমার ওয়ার্ল্ডের একদম বেস্ট। এবং আমাদের টিচাররা ছিল হচ্ছে আপনার অস্কার উইনার্স। হ্যাঁ, বেশিরভাগরা কিন্তু একাডেমিক ঠিক না, ওরা হচ্ছে প্রফেশনালি খুবই আউটস্ট্যান্ডিং মানুষজন। তারা হয়তো বা একটা করে ক্লাস নিচ্ছে অ্যান্ড দেন বাকিটা সময় তারা লেখালেখি করছে বা তাদের প্রফেশনাল কাজটা করছে। তো ওখানকার কালচারটা এরকম ছিল যে খুব মানে প্রফেশনাল এবং হ্যান্ডস অন জিনিসগুলো শেখানোর মানে পিছনে অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো। অনেকে ক্যামেরার পিছনে কাজ করতে চায়, ডিরেক্ট করতে চায়, অনেকে অভিনয় করতে চায়, তবে আপনার আসলে নাট্যকার হওয়ার ইচ্ছাটা কেন? এখন সিনেমাতে তো আসলে অনেকগুলা কাজ মিলিয়ে, অনেকজনের কাজ মিলিয়ে একটা সিনেমা হয়, সেখানে শুধুমাত্র ডিরেক্টর থাকে না বা শুধুমাত্র নায়ক নায়িকারা থাকে না। তো আমি চিন্তা করে দেখলাম যে কোন ডিপার্টমেন্টটাতে আমি আসলে এক্সেল করতে পারবো। তো ছোটবেলা থেকে আমার লেখালেখির অভ্যাস ছিল এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কম্পিটিশনে লেখালেখিতে আসলে অনেক প্রশংসা পেয়েছি। এবং আমি আমার জার্নালিজমের ক্যারিয়ারটাও আসলে শুরু করেছিলাম আমার মানে 20s-এ। সো তখন চিন্তা করলাম যে এখানে যেহেতু আমি ভালো করছি, আমি হয়তো বা সিনেমার ক্ষেত্রে রাইটিংয়ে যদি আমি যাই তখন হয়তো বা সেটাতে আমি ভালো করবো। তো আমি UCLA-তে গেলাম এবং ওখানে স্ক্রিপ্টগুলো যখন লিখলাম, আমার ফার্স্ট 2টা কোয়ার্টারে আমার স্ক্রিপ্টটা দেখেছিলেন যে সে হচ্ছে আপনার মানে অনেক সিনেমাই সে লিখেছে,
আপনাদের পরিচিত কিছু বলতে পারবো। সেকেন্ড যে ছিল সে ছিল জুমানজি, যে সিনেমাটা আপনার রবিন উইলিয়ামসের, হ্যাঁ সেটার রাইটার ছিলেন আমার যেই সেকেন্ড ফিচার লেন্থ স্ক্রিপ্টটা যে দেখেছিলেন। ওখানে আসলে আমাদের 1 বছরে 2টা ফিচার লেন্থ স্ক্রিপ্ট লিখতে হয় UCLA-তে। সো ওই সেকেন্ড স্ক্রিপ্টটা যে দেখেছিলেন সে তো মানে এত প্রশংসা করেছিলেন যে আমি তখন ভাবলাম যে না, এরকম একটা লেভেলের মানুষের কাছ থেকে যদি এরকম প্রশংসা পাওয়া যায় তাহলে আমি নিশ্চয়ই রাইট ট্র্যাকেই আছি। সো তখন থেকে সেটাই করা শুরু করলাম। এখানে এসেও করছি, প্রফেশনালি ফুল টাইম তো করার সুযোগ নাই এখানে, কিন্তু সেটা আশা করছি যে আস্তে আস্তে সেই সুযোগটা হবে। আপনার কথার প্রেক্ষিতে একটু জিজ্ঞেস করি, যে বললেন এখানে ফুল টাইম করার আসলে স্কোপ নেই, তার মানে কি আপনি বাহিরে বা অ্যাব্রোডে আপনি আপনার এই ক্যারিয়ারটাকে আরও ডেভেলপ করতে চাচ্ছেন কিনা? বাইরে তো একভাবে করা যেতেই পারে, যেটা হচ্ছে আপনার যে কো প্রোডাকশন দিয়ে আমরা নিজেদের স্টোরিটাই আসলে বাইরের কারোর সাথে একসাথে মিলে বলতে পারা, যে ব্যাপারটা ধরেন যে বাংলাদেশ / ফ্রান্স / নেদারল্যান্ডস এরকম কিছু কো প্রোডাকশন হয়ে থাকে, ওগুলো একভাবে করে আপনি আন্তর্জাতিকভাবে বলতে পারেন। আর একটা হচ্ছে যে বাইরের কোনো প্রোডাকশনে আপনাকে রাইটার হিসেবে হায়ার করা, সেটার সুযোগটা একটু কম থাকে, কারণ আমাদের যে কালচারাল যেই ডিফারেন্সটা, যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে আপনার কিন্তু যে ওই ক্যারেক্টারটাকে যত কাছের থেকে দেখেছেন সে কিন্তু সেটা লেখার জন্য একদম বেস্ট পারসন, নট নেসেসারিলি তার সিনেমার ব্যাকগ্রাউন্ড আছে বা কিছু, তার কিন্তু সেই ক্যারেক্টারটাকে জানাটা আরও বেশি জরুরি। তো ওই ক্ষেত্রে আসলে আমাদের ইন্টারন্যাশনাল কাজে হায়ার্ড রাইটার হয়ে যাওয়াটার সুযোগ অনেকখানি কমে যায় কালচারাল ডিফারেন্সটার জন্য। কিন্তু এই যে ডক্টরিংয়ের যে ব্যাপারটা, যেটা হচ্ছে আপনার একটা রেডি স্ক্রিপ্ট যখন আপনাকে দিবে যে আপনি এটাকে বেটার করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই এক্সপার্টিসটা অনেক কাজে লাগে। যেমন আমি মানে দেশের এবং বিদেশের বিভিন্ন সিনেমা দেখলে আমি আসলে বুঝতে পারি যে আমার ট্রেনিং থেকে চিন্তা করে যে এটাকে আরও কি করলে আরও বেশি দর্শকের কাছে যাওয়া যেত, বা কি করলে আরও বেশি অথেন্টিক হতো বা একটু আর্টিস্টিক হতো, এই জিনিসগুলো আমরা আসলে করতে পারি। কিন্তু বাইরের প্রজেক্টটা হায়ার্ড হওয়ার ব্যাপারটা এটার সুযোগটা আসলে কম। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সিনেমায় আসলে স্ক্রিপ্ট দেখা হয়েছে কিনা, কিংবা কোনো সিনেমার জন্য স্ক্রিপ্ট লেখা হয়েছে কিনা? হ্যাঁ, আমার একটা ওয়েব সিরিজ বের হয়েছে 2 বছর আগে, আষাঢ়ের গল্প, যেটা ডিরেকশন দিয়েছে নুর আলম আতিক। আর হচ্ছে সিনেমার স্ক্রিপ্ট লিখেছি, যেটা আপনার ওই যে কো প্রোডাকশন মার্কেটে করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার অনেক সময় লাগে সিনেমাটা বানাতে। সো ওটা স্ক্রিপ্টটা আছে, স্ক্রিপ্ট বেশ কয়েকটাই আছে, যেটা আপনার বড় বড় ল্যাবে গিয়েছে, আপনার যেমন লোকাল ওপেন ডোর্সে গিয়েছে, ফিল্ম ইন্ডিপেন্ডেন্টে গিয়েছে, কিন্তু সেটা এখনো বানানো হয়ে ওঠে না, কিন্তু সেটা বানানোর মানে পথে। এরকম অনেক লেখা হয়েছে। আপু, কান চলচ্চিত্র উৎসব, এটা যেহেতু আমরা কথায় বলছিলাম যে বিশাল একটা আসলে যোগ্য বলা যেতে পারে রথী মহারথীদের, তো এইখানে আসলে আপনার পৌঁছানোর জার্নিটা কিভাবে, বা সেখানে একজন বিচারক হিসেবে যে যাওয়ার জার্নিটা একটু জানতে চাচ্ছি। এখানে আমার একজনকে ধন্যবাদ দিতেই হবে, সেটা হচ্ছে আমাদের আহমেদ মুস্তফা জামাল, যিনি হচ্ছেন আমার আগে গিয়েছেন ক্যানে বিচারক হিসাবে। তিনি ছিলেন প্রথম বাংলাদেশে যে গিয়েছিলেন 2002 সালে। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর, এবং এই ক্রিটিক অর্গানাইজেশনগুলোর সাথে তারই প্রথম আসলে যাওয়া আসা বা যোগাযোগটা। তিনি আমাদের অনেককেই পরিচয় করিয়ে দিয়েছেন এই জগৎটার সাথে, এবং তারপরে এই পথে চলা শুরু। প্রথমে আমি এই ফেস্টিভ্যালে, আমাদের বাংলাদেশের ফেস্টিভ্যালেই প্রথমে জুরি হয়েছিলাম, এবং সেটা 18 সালে। তারপর থেকেই আসলে 19 সালেই ক্যানে এটা যেই ফিপ্রেসি থেকে ডাকটা পেলাম। তো খুব তাড়াতাড়ি যে আমরা যে লোকাল জিনিসগুলোকে খুব মানে হেয় করি, যে না আমরা লোকালটাকে পাতা দেবো না, আমরা একবারে ইন্টারন্যাশনাল হয়ে যাবো, আমার কাছে সেটা মনে হয় না। মনে হয় আমাদের দেশে যে ফেস্টিভ্যালগুলো আছে সেখানে আপনি পার্টিসিপেট করেন, দেন আপনি হয়তো বা খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারেন। একজন বিচারক হিসেবে আপনি যখন কোনো চলচ্চিত্রকে বিচার করবেন, সেই চলচ্চিত্রটাকে আপনি আসলে কিসের ভিত্তিতে বিচার করেন, বা আপনার সেই চলচ্চিত্রটা বিচার করার সময় কি জিনিসগুলো মাথায় আসলে থাকে? এটা আসলে খুবই অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, এটাকে কখনই অঙ্ক কষে চলচ্চিত্র বিচার করা যায় না। বা এমনকি যখন আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি তখন আমার কাছে মাঝে মাঝে প্রায় সময় খারাপ লাগে যে আচ্ছা ওইটাকেও একটু অ্যাওয়ার্ড যদি দেওয়া যেত, হ্যাঁ, বা এর থেকে ডিজার্ভিং হয়তো বা কোনো ক্যান্ডিডেট ছিল। সো এইটা সবসময় যে একদম কি বলে আপনার মন মতো যে একটা প্রজেক্টকে আপনি অ্যাওয়ার্ড দিতে পারছেন, সবসময় সেটা হয়ে ওঠে না। আপনার তো একটা পুরো একটা জুরি বোর্ড থাকে, তাদের সাথে
সবার মত মিলিয়েই আসলে একটা ডেমোক্রেটিক ভাবে ডিসিশনটা হয়। আর আমরা চেষ্টা করি যেই সিনেমাটা সময় উপযোগী এবং হচ্ছে আপনার অথেন্টিক সেগুলাকে অ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা করে থাকি। যেগুলো ধরেন বেশি আমরা অনেকবার দেখে ফেলেছি যে টাইপের ফিল্ম, সেটাকে আমরা আবার মানে প্রমোট করতে চাই না বেশিরভাগ সময়। কান চলচ্চিত্র উৎসবে যেহেতু আপনি বলেছেন আপনি 2019 সালে একবার গিয়ে এসেছেন, নিজের কোনো পছন্দের সেলিব্রিটির সাথে দেখা হয়েছে কিনা বা তাদের সাথে কথা বলা হয়েছে কিনা? হ্যাঁ, ক্যানে তো অবশ্যই হয়েছে। ক্যানে তো আপনার আমাদেরকে যেই প্রেস কনফারেন্সগুলোতে নেওয়া হয় সেটাতে তো অবশ্যই অনেক বড় বড় ওখানকার যত ফিল্ম গেছে সবাই বড় ফিল্মগুলো সব স্টারাই থাকে, যেমন লিওনার্দো ডিক্যাপ্রিওর সাথে ওবার দেখা হলো, তারপরে আপনার ব্র্যাড পিট, মার্গো রবি, কুয়েন্টিন ট্যারান্টিনো, এরা সবাই একটা সিনেমারই অংশ হিসাবে ছিল। তারপরে হ্যাঁ, আমি একবার দেখতে গেলাম হচ্ছে রবার্ট প্যাটিনসনের একটা মুভি ছিল এবার। তো ওরা কিন্তু বলে না যে ওরা কখন আসবে থিয়েটারে, তো ওরা থিয়েটারে দেখে, সবার সাথে মুভি দেখে, কিন্তু বলে আসা না। তো আমি গিয়েছি রাতের বেলায়, তো কিছু চিন্তা করি নাই যে আচ্ছা কি হবে, এত রাতের স্ক্রিনিংয়ে কেউ আসবেও কিনা। সাধারণত মানে বেশি রাতের স্ক্রিনিং থাকলে মানুষ একটু কম হয়। তো স্ক্রিনিং শুরু হওয়ার একটু আগ দিয়ে দেখলাম যে রবার্ট প্যাটিনসন ঢুকছে, উইলিয়াম ডেফো ঢুকছে, ওদের ডিরেক্টর ঢুকছে, সবাই একসাথে। তো এই যে কাছে থেকে এবং আমার সামনের সারিতে বসে দেখছে, এটা এক ধরনের অনুভূতি। তো কেন একটা জিনিস কি যে ওদের সাথে যে আলাদা করে বসার ওই সুযোগটা হয় না, এটা এত বড় একটা ফেস্টিভ্যাল যে ওরা আলাদা করে ওই টাইমটা দিতে পারে না। কিন্তু আপনি যদি এর পরের ফিল্ম ফেস্টিভ্যালগুলোই দেখেন, যে বার্লিনালে বা ভেনিস, এগুলোতে যেটা হয় যে আপনি অনেক কাছের থেকে ওদের সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করতে পারছেন। যেটা আমি বার্লিনালে 2বার গিয়েছি, সেখানে আমার বহুত বড় স্টারদের সাথে আসলে অনেকখানি সময় স্পেন্ড করার, কাছাকাছি সামনাসামনি ডিরেক্টলি। আপু, যারা কানে যায় তারা আসলে অনেক সময় নিজের রেড কার্পেট যে লুকটা, এই লুকটাকে আসলে অনেক সুন্দর করে প্রেজেন্ট করতে চায়। ক্যানের অনেক লুক দেখা যায় যে খুব বেশি ফেমাস। এবার আপনি যেহেতু যাচ্ছেন, আপনার মাথায় আসলে রেড কার্পেটের জন্য তেমন কোনো চিন্তা ভাবনা বা তেমন কোনো লুকের চিন্তা আছে কিনা, নাকি আপনি অ্যাজ ইউজুয়াল যেমনটা আসলে তেমনটাই ভাবি যাওয়ার চিন্তা ভাবনা আছে? আসলে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যেমনটা তার থেকে খারাপ চেহারা হয়ে যায় ওখানে গিয়ে, কারণ এত বেশি খাটাখাটনি আর এত বেশি হাঁটাহাঁটি করতে হয় যে আপনি একটা সুন্দর একটা জুতা পরবেন, আপনি একটা সুন্দর জামা পরবেন, ঠান্ডার মধ্যে সেটা করতে পারবেন না, ওভারকোট দিয়ে ঢেকে যাবে। সবকিছু মিলায় রেড কার্পেট যদি আমাদেরকে এবার বলে দিয়েছে যে তোমাদের 2টা রেড কার্পেট ইভেন্ট আছে, তোমাদের এরকম করে জামা কাপড় নিয়ে যাও, তাও সেটা স্পেশালি বাংলাদেশ থেকে যাওয়ার জন্য আমাদের এটা আরো বেশি কষ্ট হয়ে যায়, কারণ ওরা ইনভিটেশনটা অলওয়েজ ঠিক 1 মাস হাতে রেখে দেয়। আর ওই 1 মাসে বাংলাদেশ থেকে এই যে এত পেপারস চাই আমাদের ভিসার জন্য, ভিসাতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাই তো যে কত মানুষের হাত পা ধরা, কারণ কত রিকোয়েস্ট করে একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে হয়, নর্মাল সিস্টেমে তো পাওয়া যায় না। সো এই জিনিসগুলোর জন্য এত ধরনের হেডেক থাকে আমাদের, এই জামা কাপড়ের চিন্তাটা আমি গতবার একদমই করিনি, বা আমি আসলে জানতাম না যে এই পরিমাণ ঠান্ডা থাকে। সো আমি যেগুলো নিয়ে গেছি সেগুলো হয়তো পড়তে পারিনি, বাট এবার দেখি চেষ্টা করবো ঠান্ডাটাকে একটু মানে কি সহ্য করে করার চেষ্টা করবো। ক্যানে আপনি যেহেতু যাচ্ছেন এবং জুরি হিসেবেই যাচ্ছেন, কোন ধরনের, যেহেতু আপনি অনেক সিনেমা দেখেন এবং আপনি ক্রিটিক, তো আপনার নিজের কোন ধরনের বা কোন ঘরানার সিনেমার প্রতি বলে না একটা আলাদা আগ্রহ আছে বা একটা আলাদা ভালোবাসা কাজ করে? আমার ভালোবাসা অনেক ধরনের সিনেমার প্রতি। যখন আমি লিখতে যাই তখন এক ধরনের সিনেমার প্রতি ভালোবাসা, আবার যখন দেখতে যাই তখন আরেক ধরনের সিনেমার প্রতি ভালোবাসা। আমার কাছে সবসময় সিনেমার মধ্যে আমি মানে অথেন্টিসিটি খুঁজি, অনেস্টি খুঁজি। আমি যদি একটা সিনেমা দেখে বুঝতে পারি যে এই মানুষটা অ্যাওয়ার্ডের লোভে সিনেমাটা করেছে, তখন আমার মনটা পুরো উঠে যায় সিনেমাটা থেকে। হ্যাঁ, এটা একটা বাধা। সিনেমাকে শিল্প হতে হবে, আর্ট হতে হবে। হ্যাঁ, এবং সেই অনেস্টির জায়গাটা থাকতে হবে। আপনি হয় নিজের ছবিটা অনেস্টলি বলছেন, না হলে আপনি অডিয়েন্স যেটা চায় আপনি সব দিচ্ছেন। আপনি মানে নিজেরটাও বলছেন এমন ভাবে যে শুধুমাত্র আমি অ্যাওয়ার্ডটাকে টার্গেট করে আমি বলছি একভাবে, যেটা আসলে আমার মতো হলো না সিনেমাটা। আমি কাউকে অনুকরণ করার চেষ্টা করলাম, সেটা ঠিক হলো না। তো ওরকম সিনেমা একদম ভালো লাগে। আবার অথেন্টিক জিনিস আপনার বেশিরভাগটাই পছন্দ হয়, অথেন্টিসিটি করে।
একজন ক্রিটিক হিসেবে যদি বাংলাদেশের সিনেমার অবস্থা এবং বাংলাদেশের সিনেমার উন্নয়ন বর্তমানে যদি জিজ্ঞেস করে থাকি, বা কোন কোন নায়ক নায়িকা আসলে আপনার মনে হয় যে এদের দিয়ে আসলে অভিনয়টা হয়, কারণ অনেক নায়ক নায়িকা থাকে যাদেরকে আসলে আমরা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিংবা অনেকের দ্বারা অভিনয়টা হয় না কিন্তু আসলে ফেমাস হয়ে যায়, যেটা আসলে হয়। তো এটা যদি আপনি একজন ক্রিটিক হিসেবে, সমালোচক হিসেবে, নাট্যকার হিসেবে যদি জিজ্ঞেস করি যে বাংলাদেশে আসলে কোন নায়ক নায়িকার অভিনয়টা আপনার কাছে অভিনয় মনে হয় এবং কারটা মনে হয় যে এটা আরেকটু বেটার হলে হয়তো স্ক্রিনে দেখতে আরেকটু ভালো লাগতো? অভিনয় দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটু চিন্তা করে বলতে হবে, সেটা একটা। আর যেটা বললেন যে ফেমাস হয়ে যাওয়ার জন্য মানুষ তাদের সিনেমাটা দেখছে, এটা খুব বাজে একটা কালচার রিসেন্টলি খুব বেশিভাবে মানে প্রকটভাবে দেখা দিচ্ছে। অমুকের সাথে ঝগড়া করলো, এর সাথে ডিভোর্স হলো, এর সাথে এগুলাকেই আমরা হয়তো বা বেশি চর্চা করছি, বিকজ এগুলো বেশি ক্লিক পাচ্ছে, সো এগুলো বেশি হাইলাইট করছে আমাদের পেপারগুলো, এবং দর্শকরা তাদের প্রতি ইন্টারেস্টেড হচ্ছে তাদের সিনেমা দেখতে। আবার দেখতে গিয়ে যে তারা আবার ডিসহার্টেড হচ্ছে সেটাও কিন্তু সত্যি। হ্যাঁ, সো মানে খুব একটা কি বলবো, আমরা একটা মাঝে মাঝে একটা অবস্থানে আছি, আমরা এখনো বুঝতে পারছি না যে আমরা আসলে কার সিনেমাটা দেখতে চাই। কারণ আমাদের শাকিব খানের সিনেমা দেখতেও অনেকে কি বলবো নাক ছিটকায়, আবার হচ্ছে মানে আর্ট ফিল্মটা দেখতে গেলেও আবার বোল্ড হয়ে যাচ্ছে। তো আমরা একটা মাঝামাঝি একটা জায়গায় দোটানার মধ্যে আছি। এখান থেকে হয়তো আমরা একসময় বের হবো যখন আমরা এই যেটা বললাম অনেস্টি এবং অথেন্টিসিটি, যখন আমরা আসলে বুঝতে পারবো জিনিসটা। এই যে এখানে যে বললেন যে শাকিব খানের সিনেমা দেখতে গেলেও অনেকে নাক ছিটকায়, কিন্তু শাকিব খানকে কিন্তু বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার কিংবা মেগাস্টার। নাক ছিটকানোর কারণটা আপনার কাছে কি মনে হয়? এটা একটা কালচারাল এলিটিজম থেকে প্রথমত, আর এটা আসলে সুন্দর করে অ্যান্সার দিতে গেলে আমার আরো চিন্তা করে বলতে হবে, কারণ এটা একটা খুব ডিপ একটা কোয়েশ্চেন আপনি বলেছেন। হঠাৎ করেই যে খুব গুছিয়ে বলতে পারবো সেটা না। কালচারাল এলিটিজমের একটা ব্যাপার আছে যে আমরা তাকে তার সিনেমা এখন পর্যন্ত যেগুলো দেখে এসেছি যে সিঙ্গেল স্ক্রিন হলে, এখন না হয় সে একটু হাইয়ার বাজেট অন্যরকম একটা সিনেমা করছে, যেমন রাজকুমার দেখেছি, এবং সেখানে স্পেশালি সিনেমার লাস্টের দিকে বেশ ভালো কিছু দৃশ্য ছিল মনে রাখার মতো এবং ভালো ইম্প্যাক্ট ফেলার মতো দৃশ্য ছিল। আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি সেটাকে। আগে কিছু সিনেমা ছিল যেটা হচ্ছে আপনার যারা সিনেমা বোদ্ধা তাদের কাছে অবশ্যই ভালো লাগার মতো না। তো ওই জায়গা থেকে আসলে আমরা এখনো কি বলবো তাকে ওই মেনে নিতে পারিনি অনেকে। হ্যাঁ, আর কি নাক ছিটকানো ওটাই। বর্তমান সময়ে আপু অভিনেত্রীদের মধ্যে দেখা যায় যে খুব বড় রকমের একটা কাদা ছোড়াছুড়ি ব্যাপার থাকে, খুব টানাটানি একটা ব্যাপার থাকে, যেটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মুখরোচক একটা গল্প হয়ে ওঠে। নায়িকারা অভিনয় করার থেকে বেশি নিজেদেরকে নিয়ে ব্যস্ত। তো এই দিকটা হচ্ছে আপনার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশে এমন কোনো অভিনেত্রী আছে কিনা যার অভিনয়কে আপনার আসলে অভিনয়ই মনে হয় যে আসলে সুন্দর করে সে প্রেজেন্ট করতে পারছে? অবশ্যই আছে। আমার মনে হয় আমরা যদি সেরকম ডিরেক্টরের হাতে পড়ি, সেরকম টিমের কাছে পড়ি, তাহলে আমাদের যাদেরকে আমরা এখন ভাবছি যে তাদের ট্যালেন্ট কম আছে, তাদেরকেও আমরা খুব ভালোভাবে দেখতে পারবো। আমাদের যেমন আজমেরি হক বাঁধনের কথা যদি আমরা চিন্তা করি, সাদের সিনেমাটাতে তার অ্যাক্টিংটা দেখেন কত সুন্দর পরিশীলিত। আবার যদি আপনি চিন্তা করেন যে আপনি হইচইয়ের জন্য একটা কাজ করেছিল, সেখানে তার অ্যাক্টিং তো ডিফারেন্সটা কিন্তু আপনি বুঝতে পারবেন। সো আমি বলবো না যে ট্যালেন্ট নাই আমাদের অ্যাক্টার্সদের, বাট তাদের কাছ থেকে যে কাজ আদায় করে নেওয়ার যে ব্যাপারটা, এবং একটা হেড স্পেস তো থাকতে হবে। একটা মানুষকে যে দিনে যদি তাকে 3টা সিনেমা শুট করতে হয় বা 3টা নাটক শুট করতে হয়, তাহলে তো সে একটা ক্যারেক্টারের মধ্যে ঠিক করে ঢুকতে পারবে না। বাইরে যেমন ধরেন কেট উইন্সলেটের শুনেছি যে একটা প্রিপারেশন নেওয়ার জন্য তাকে 3 মাস সময় দেওয়া হয় একটা ক্যারেক্টারের জন্য। তো সেই সময়টা তো আমাদের এরা পান না। আমি ওভাবে করে জাজ করতে চাই না যে তাদের আসলে ভালো অ্যাক্টিং পারে কিনা। আমার মনে হয় যে ভালো টিমের কাছে পড়লে তারা অনেকেই আছে যারা ভালো করবে। আপু শেষ প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে ভবিষ্যতে আপনার যেটা সবসময় হয়ে থাকে যে আমরা ভবিষ্যতের কথা জিজ্ঞেস করব, আপনার ভবিষ্যৎ নিয়ে আসলে জানতে চাই যে কি রকম কাজ করার ইচ্ছা আছে, কিংবা আপনি আসলে আপনার এই যে নাট্যবোদ্ধা বলা যেতে পারে, নাট্যকার বলা যেতে পারে, এই জিনিসটাকে আপনি কোথায় দেখতে চান? আমি একটা কাজ যেটা আমি
করতে খুবই চাই সেটা হচ্ছে যে আমার যেহেতু চিত্রনাট্যের উপরেই আমার ট্রেনিংটা, আমি খুবই চেষ্টা করেছি যে সবাই যাতে স্ক্রিপ্টটা অ্যাটলিস্ট ডক্টরিংটা করে নেয়, যেটা আমরা করতে খুবই পিছপা হই সবসময়। আমাদের মনে হয় যে আচ্ছা আমরা হয়তো বা কাউকে আমাদের স্ক্রিপ্টটা দেখাতে লজ্জা পাই, বা আমাদের একটা হয় লজ্জা না হলে ইগোর জন্য আমরা যে কেউ একজন যদি আমাকে একটা ইনপুট দেয় আমি সেটা নিব না, যে আমার উপরে কথা বলছে যেটা আমি অ্যাকসেপ্ট করবো না। হ্যাঁ, সো এই বিভিন্ন ধরনের মনোভাবের জন্য আমাদের এই স্ক্রিপ্ট ডক্টরিং এর ব্যাপারটা, যে একটা স্ক্রিপ্টের ফার্স্ট ড্রাফটের পর যে সেটাকে ইমপ্রুভ করার যে ব্যাপারটা, সেটা যে একটা এক্সপার্টের হাতে দিয়ে করলে অনেক বেটার হতে পারে, সেই কি বলবো সেই চলটা আমাদের নেই বা অভ্যাসটা আমাদের নেই। এটা আমার খুবই ইচ্ছা যে এটা আস্তে আস্তে করে গড়ে তুলবো আমাদের ইন্ডাস্ট্রিতে, সেটা এক জিনিস। আর আমি অনেক চিত্রনাট্য লিখছি, আশা করছি সামনের বছর কিছু সেগুলো প্রডিউস হয়ে যাবে, এবং কিছু ডিরেক্ট করারও ইচ্ছা আছে। আর ক্যানে গেলে দেখবেন কিছু, আশা করছি নতুন কিছু চমক দিতে চাই ক্যানে গেলে।